হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিয়া ইনস্টিটিউট ফর কম্পিটিটিভ এক্সামিনেশন। আমি সব্যসাচী স্যার চলে এসেছি তোমাদের সাবজেক্টের ক্লাস নিয়ে এসএলএসটির জন্য। চলো আজকে আমাদের টপিকের মধ্যে যেটা দেখবো সেটা হলো পলিটিক্যাল থিওরি পার্ট 4। পলিটিক্যাল থিওরি মানে হচ্ছে গ্রুপ এ থেকে বিলং করে যে বিষয়গুলো সেগুলোর উপর আমরা ফোকাস করবো আজকে। যে টপিক আজকের মধ্যে কভার হবে সেগুলো হচ্ছে ফাংশন অফ দি স্টেট নাম্বার 1। এর মধ্যে ইন্ডিভিজুয়ালিস্ট থিওরি সম্পর্কে আমরা জানবো, স্পেন্সারের কনসেপ্ট, জন স্টুয়ার্ট মিলের কনসেপ্ট সম্পর্কে আমরা ওয়াকিবহাল হব। সেই সঙ্গে সোশ্যালিস্টিক থিওরি সম্পর্কে আমরা জানবো, বিশেষ করে গিল্ড সোশ্যালিজম কি, সিন্ডিকালিজম কি কাকে বলা হয়, সায়েন্টিফিক সোশ্যালিজমই বা কি, এদের মধ্যে কি ফারাক আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। আর সেই সঙ্গে আমরা ফোকাস করব ওয়েলফেয়ার স্টেট সম্পর্কে, অ্যাক্টিভ রোল ইন এনজিওরিং সোশ্যাল জাস্টিস এবং সভারেন্টি, ভেরিয়াস টাইপস অফ সভারেন্টি, তার ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স কি আছে, সুপ্রিম অথরিটি, ইন্ডিভিজুয়ালস এবং ডিজিওর ভার্সেস ডিফ্যাক্টো কনসেপ্ট, মনিস্টিক থিওরি বা আমরা বলি যে সার্বভৌমত্বের একাত্মবাদী তত্ত্ব, প্লুরালিস্টিক থিওরি বা সার্বভৌমত্বের বহুত্ববাদী তত্ত্ব, পপুলার সভারেন্টি বা জনপ্রিয় সার্বভৌমিকতা এবং লিমিটেশনস, সার্বভৌমিকতার লিমিটেশন যেটা আমরা মন্তেস্কুর তত্ত্বের মধ্যে পাবো, যেখানে ওই ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতি প্রয়োগ করা হয়েছে। তো এই হচ্ছে টোটাল আমাদের আজকের বিবেচ্য বা ডিসকাশন, যেটার উপর করবো আজকের পর্বে আমরা সেগুলো ফোকাস করে নিলাম। এবার আমরা ওয়ান বাই ওয়ান দেখি, চলো এগুলো কি কি ডিসকাশন করার রয়েছে। প্রথমে আমরা ফোকাস করবো, আগে বলেছিলাম ফাংশন অফ দি স্টেট মানে রাষ্ট্রের কার্যাবলী। রাষ্ট্রের কার্যাবলী অনেক রকমের হয়, আমরা জানি রাষ্ট্রের প্রধান তো 3 রকমের কাজ থাকে। একটা হচ্ছে আইন সংক্রান্ত কাজ, আইন প্রণয়ন করা। দ্বিতীয় কাজ হচ্ছে আইনটাকে বলবৎ করা, শাসন বিভাগের কাজ। আইন বিভাগের কাজ আইন প্রণয়ন করা, শাসন বিভাগের কাজ সেই আইনটাকে বলবৎ করা। থার্ড হচ্ছে বিচার বিভাগের কাজ। বিচার বিভাগ হচ্ছে কি করে, আইন সংক্রান্ত কোনো যদি বিবাদ তৈরি হয় সেই বিবাদকে মেটায়, সো আইনের মীমাংসা করা, আইনের বিবাদকে, সেটাই হচ্ছে বিচার বিভাগের কাজ। তো এই আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগের কাজ তো রয়েছে, তার সঙ্গে আরো যে সেক্টরগুলো রয়েছে, তো ফার্স্ট অফ অল লেজিসলেশন, যেটা এখন আমি বললাম আইন বিভাগের কাজ। গভর্নেন্স, ম্যানেজমেন্ট দ্য এন্টার্স ডে টু ডে অ্যাফেয়ার্স গভর্নমেন্টের বা সমাজের, আমরা বলতে পারি আরো ভালো করে। প্রোটেকশন, দেশের নিরাপত্তা দান করা, দেশকে প্রোটেক্ট করা, সেফ করা, দেশের যে বহিরাগত যে নিরাপত্তা তাকে দেখা। জাস্টিস, ন্যায় প্রতিষ্ঠা করা, আমরা পড়েছিলাম অ্যারিস্টটল বা প্লেটোর তত্ত্বে যে ন্যায় প্রতিষ্ঠা করাই হচ্ছে রাষ্ট্রের প্রধান কাজ। তো সেই ন্যায় প্রতিষ্ঠা করা আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি, আমরা প্রত্যেকটা দেশে, আধুনিক রাষ্ট্রের, সেটা পুঁজিবাদী রাষ্ট্র হোক না কেন বা উদারনীতিক রাষ্ট্রই হোক না কেন, সবসময় ওয়েলফেয়ার একটা অন্যতম গুরুত্বপূর্ণ তার বৈশিষ্ট্য হয়, অন্যতম একটা গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটি হয়। তো জনকল্যাণ করা এটা তার একটা অন্যতম ফাংশনের মধ্যে পড়ে। ইকোনমিক্যাল রেগুলেশনস, বিভিন্ন রকম অর্থনৈতিক নীতি প্রণয়ন করা এবং সেই নীতিকে বাস্তবায়িত করা, এবং সেটাও কিন্তু রাষ্ট্রের অন্যতম ফাংশনের মধ্যে পড়ে। আর রয়েছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন, অর্থাৎ যে পরিবেশ, সেই পরিবেশকে রক্ষা করা সংক্রান্ত বিভিন্ন অ্যাক্টিভিটি। কারণ দেশের যদি ইকোসিস্টেম ঠিক না থাকে, ন্যাচারাল রিসোর্সকে যদি সঠিকভাবে ব্যবহার না করতে পারে, তাহলে কিন্তু সেই রাষ্ট্র আলটিমেটলি কিন্তু সাফল্য লাভ করতে পারে না। রাষ্ট্রের সাফল্য অনেকাংশে নির্ভর করে এই সব বিষয়ের উপর। এবং তার সর্বোপরি রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশনস এর বিষয় বা আন্তর্জাতিক সম্পর্ক। আজকে আন্তর্জাতিক বিশ্বে প্রত্যেকটা কান্ট্রি নিজের নিজের রাষ্ট্রের অভ্যন্তরের বিষয়ের সঙ্গে সঙ্গে বহিরাষ্ট্রের সঙ্গে তার যে রিলেশন তৈরি করে, সেই রিলেশনের বিষয়টাও কিন্তু রাষ্ট্রের কাজকর্মের মধ্যে পড়ে। এবং সর্বশেষে ইনফ্রাস্ট্রাকচার বা দেশের যে ইনফ্রাস্ট্রাকচার বা এসেন্সিয়াল যে সার্ভিসেস রয়েছে ফর দি সিটিজেন্স, যেমন সেটা রাস্তাঘাট হতে পারে, সেটা হতে পারে বিভিন্ন গভর্নমেন্টাল অর্গানাইজেশনস। তো সেই সব অর্গানাইজেশনাল স্ট্রাকচারটাও হচ্ছে আমাদের ফাংশনের মধ্যে পড়ে স্টেটের। তাহলে এই হচ্ছে স্টেটের প্রধান প্রধান ফাংশন। আরেকবার বলে দিচ্ছি, আইন বিভাগ, গভর্নেন্স সিস্টেম, দেশের প্রোটেকশন ব্যবস্থা বা নিরাপত্তা, দেশের ন্যায় প্রতিষ্ঠা করার বিষয়, দেশের ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি, দেশের ইকোনমিক্যাল রেগুলেশনস তৈরি করা, এনভায়রনমেন্টাল প্রোটেকশন, ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যাজ ওয়েল অ্যাজ ইনফ্রাস্ট্রাকচার। সো দিস আর অল দ্য ফাংশন অফ দি স্টেট। এছাড়াও আমরা বলবো বিচার বিভাগের কাজ, অর্থাৎ জুডিশিয়াল অ্যাক্টিভিটি, জুডিশিয়াল অ্যাক্টিভিটিকে আমরা ইন্ডিকেট করব। আর রয়েছে এক্সিকিউটিভ অ্যাক্টিভিটি, এগুলো হচ্ছে অন্যতম ফাংশনের মধ্যে পড়বে। তাহলে দেখে নিই আমরা ইন্ডিভিজুয়ালিস্ট থিওরি বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী তত্ত্ব সেখানে কি বলছে এই রাষ্ট্রের ফাংশন সম্পর্কে।
হারবার্ট স্পেন্সার, যিনি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী তত্ত্বের অন্যতম প্রবক্তা, তিনি বলছেন যে তিনি বেসিক্যালি লেজি ফেয়ারির উপর তিনি প্রভাব বিস্তারের কথা বলছেন, বা লেজি ফেয়ারির উপর তিনি বেশি করে জোর দিয়েছেন। লেজি ফেয়ারি মানে হচ্ছে লেট ইট বি কনসেপ্ট, বা বলতে পারো যে অবাধ যে অ্যাক্টিভিটি, অবাধ বাণিজ্য অ্যাক্টিভিটি আমরা স্পেশালি এখানে বলবো। এই লেজি ফেয়ারি কনসেপ্ট কিন্তু অ্যাডাম স্মিথের তত্ত্বে আমরা প্রথম পেয়েছি। তিনি প্রথম অর্থনৈতিক ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী কনসেপ্টের সূচনা করে, বা স্বতন্ত্রবাদী কনসেপ্ট সেই অর্থনৈতিক দিক থেকে সেটাই কিন্তু তিনি চিন্তা করেছিলেন। পরবর্তীকালে হারবার্ট স্পেন্সার ওটাকে কিন্তু রাষ্ট্রের ফাংশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছেন। তিনি বলছেন স্টেট শুড নট ইন্টারফেয়ার ইন ইন্ডিভিজুয়াল অর ইকোনমিক লাইফ, ব্যক্তিগত বা অর্থনৈতিক অ্যাক্টিভিটিতে সরকার কোন রকম হস্তক্ষেপ করবে না, এক্সেপ্ট ফর প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড প্রপার্টি। একমাত্র কোথায় করতে পারে, যদি আমার লাইফকে প্রোটেক্ট করতে হয় এবং আমার সম্পত্তিকে রক্ষা করতে হয়, সেই দুটো মাত্র কন্ডিশন, যে কন্ডিশন ছাড়া কিন্তু কোনোভাবেই রাষ্ট্র কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পদ এবং ব্যক্তির ব্যক্তিগত জীবনে কোনো রকম ইন্টারফেয়ার করবে না। ভিউ স্টেট অ্যাজ আ নেসেসারি ইভিল, এবং এখানে কিন্তু অন্যান্য তাত্ত্বিকদের মতো তিনি বলছেন যে রাষ্ট্র এখানে নেসেসারি ইভিল, অর্থাৎ খুব প্রয়োজনীয় একটি শত্রু হিসেবে কাজ করে। কারণ আমরা জানি যে রাষ্ট্র আমাদের থাকা মানে সে আমাদের কাজকর্মে ইন্টারফেয়ার করবে, কিন্তু ইন্টারফেয়ার করাটাও জায়েজ, কারণ যদি ইন্টারফেয়ার না করে তাহলে কিন্তু আমাদের অধিকার কোনোভাবে প্রোটেক্টেড হবে না। সো অরক্ষিত রাখার থেকে প্রোটেক্টেড হয়ে সেটাকে রাখা অনেক বেটার। লেজি ফেয়ারি বা নিজের মতো চলুক নীতির পক্ষে তিনি কথা বলেছেন। রাষ্ট্র কেবল জীবন ও সম্পত্তি রক্ষায় হস্তক্ষেপ করতে পারে, এবং রাষ্ট্র জীবন এবং সম্পত্তি রক্ষায় যে হস্তক্ষেপ করে সেক্ষেত্রে তিনি আবশ্যিক মন্দ বলে রাষ্ট্রকে উল্লেখ করেছেন। প্রত্যেকটা ক্ষেত্রে যে কোনো ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী তাত্ত্বিকদের মতামতই এটা, যে রাষ্ট্র হচ্ছে আবশ্যিক মন্দ হিসাবে ট্রিট করা হয়। নেক্সট হচ্ছে জন স্টুয়ার্ট মিল। স্পেন্সারের মতো জন স্টুয়ার্ট মিল একই রকম ভাবে লেজি ফেয়ারি কনসেপ্ট এবং ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের উপর জোর দিয়েছেন। জন স্টুয়ার্ট মিল বলছেন সাপোর্টেড লিমিটেড গভর্নমেন্ট ইন্টারফারেন্স, the state should protect liberty and secure conditions for individual development। তাহলে সীমিত হস্তক্ষেপে বিশ্বাসী ছিলেন, এবং সেই সঙ্গে রাষ্ট্রের কাজ হলো ব্যক্তি স্বাধীনতা রক্ষা এবং উন্নয়নের সুযোগ সৃষ্টি করে দেওয়া, এবং এক্ষেত্রে মত প্রকাশের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতার উপর তিনি বেশি করে জোর দিয়েছেন। দেখো, আমরা যদি সিম্পলি ফারাক করি যে স্বাতন্ত্র্যবাদী কনসেপ্ট, স্বতন্ত্রবাদের জনককে, স্বতন্ত্রবাদের জনক আগের দিন বলে দিয়েছিলাম। স্বতন্ত্রবাদের জনক বলা মানে সাধারণত রাষ্ট্রবিজ্ঞানের স্বতন্ত্রবাদ শুরু বলা মানে অবশ্যই সেটা রাজনৈতিক স্বতন্ত্রবাদী হবে। এই রাজনৈতিক স্বতন্ত্রবাদের প্রথম কথা বলেছিলেন জন লক। অবশ্যই এটা জন লককে নিকেট করতে হবে। জন লকও কিন্তু সম্পত্তি রক্ষার কথা বলেছিলেন। জন লক যেখানে লিমিটেড গভর্নমেন্টাল অ্যাক্টিভিটির কথা বলেছিলেন, জন লককে তাই রাজনৈতিক স্বতন্ত্রবাদের জনক বলা হয়। অন্যদিক দিয়ে অর্থনৈতিক স্বতন্ত্রবাদের জনক যদি বলা হয় তাহলে অ্যাডাম স্মিথকে বলতে হবে। অর্থনৈতিক স্বতন্ত্রবাদের জনক হচ্ছেন অ্যাডাম স্মিথ। আর কি জন স্টুয়ার্ট মিল তিনি বলছেন যে সীমিত হস্তক্ষেপ রাষ্ট্র প্রত্যেক সময় ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে রক্ষা করার জন্য অ্যাক্টিভিটি করবে, অর্থাৎ যেখানে তার ফ্রিডম অফ স্পিচকে রক্ষা করার প্রয়োজন সেখানেই সে কিন্তু তার যে ফ্রি ফ্রম গভর্নমেন্টাল অ্যাক্টিভিটি সেটাকে প্রমোট করবে। এবং সেই অর্থ ধরলে গ্রিনকে আমরা নৈতিক স্বতন্ত্রবাদের জনক বলবো। নৈতিক স্বতন্ত্রবাদের জনক। ওকে, তাহলে এইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। সো তাহলে ব্যক্তি স্বাতন্ত্রবাদের যদি জনক বলা হয় তাহলে সেইভাবে অবশ্যই আমরা রাজনৈতিক স্বতন্ত্রবাদের কথা ইন্ডিকেট করব, জন লক বলবো, অর্থনৈতিক স্বতন্ত্রবাদের ক্ষেত্রে অ্যাডাম স্মিথের কথা বলবো, এবং গ্রিনকে বলবো নৈতিক স্বতন্ত্রবাদের জনক। আর এখানে আমরা দেখতে পাচ্ছি স্পেন্সার এবং জন স্টুয়ার্ট মিল এরাও ব্যক্তি স্বাতন্ত্রবাদের পক্ষে কথা বলেছেন। সেখানে যদি আমরা জন স্টুয়ার্ট মিলের আগে স্পেন্সারের বিষয়ে ফোকাস করি, স্পেন্সার বলছেন যে
প্রত্যেকটা সময় রাষ্ট্র প্রত্যেকের জীবন এবং সম্পত্তি রক্ষার ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে, একমাত্র সেটাতেই ছাড় আছে। বাকি ক্ষেত্রে কিন্তু কোনো ব্যক্তির ব্যক্তিগত বিষয়ে এবং সম্পত্তির বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করবে না সরকার। আর জন স্টুয়ার্ট মিল বলছে সীমিত হস্তক্ষেপ, অর্থাৎ হস্তক্ষেপ যেটা করবে সেটা লিমিটেড ওয়েতে করা হবে, এবং রাষ্ট্রের কাজ হচ্ছে ব্যক্তি স্বাধীনতাকে রক্ষা করা এবং সেটাকে উন্নয়নের সুযোগ তৈরি করে দেওয়া। অর্থাৎ ইতিবাচক ওয়েতে তিনি আমাদের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের কনসেপ্টকে প্রয়োগ করার জন্য রাষ্ট্রকে ভূমিকা গ্রহণ করতে বলেছেন। এবং এক্ষেত্রে মত প্রকাশের স্বাধীনতার মতো বিষয় বা চিন্তার স্বাধীনতার মতো বিষয়ের উপরও তিনি জোর দিয়েছেন। নেক্সট আমরা চলে আসবো সোশ্যালিস্টিক থিওরি। ঠিক যেমন ইন্ডিভিজুয়ালিস্ট থিওরির কথা আমরা পড়ছিলাম, ঠিক তেমনি আমরা সোশ্যালিস্ট থিওরির উপর জোর দেবো। সমাজতান্ত্রিক তত্ত্ব এর আগে আমরা পড়েছি। এই সমাজতান্ত্রিক তত্ত্ব বিভিন্ন রকমের হয়, ক্লাসিফিকেশন রয়েছে বিভিন্ন, যেমন অন্যতম হচ্ছে গিল্ড সোশ্যালিজম। ওয়ার্কার্স শুড ম্যানেজ ইন্ডাস্ট্রিজ থ্রু গিল্ডস কোঅপারেটিভ বডিজ। তাহলে যত শ্রমিক শ্রেণী রয়েছেন তারা কি করবে, তারা শ্রমিক সংগঠন তৈরি করবে, গিল্ড তৈরি করবে, এবং তারা তাদের ইন্টারেস্টের জন্য এইসব গিল্ডগুলো কাজ করবে। উৎপাদনের উপর গণতান্ত্রিক নিয়ন্ত্রণে জোর দেওয়া, রাষ্ট্রের হাত থেকে ক্ষমতা নিজেদের হাতে ট্রান্সফার করা, এগুলোই হচ্ছে এদের প্রধান উদ্দেশ্য। It aimed at democratic control over the production as well as state exists but power is decentralized to guilds. স্টেট হয়তো থাকবে, রাষ্ট্রকে রাখা হচ্ছে, কিন্তু তারা বলছে যে রাষ্ট্রের যে ক্ষমতা সেটাকে কিন্তু এককেন্দ্রিক করে রাখা চলবে না, রাষ্ট্রের ক্ষমতাকে গিল্ডের হাতে বিকেন্দ্রীভূত করতে হবে। এভাবে গিল্ড সমাজতন্ত্র সমাজতান্ত্রিক ধারণার মূল কনসেপ্টটাকে গ্রহণ করলেও আদর্শ সমাজতান্ত্রিক ধারণাকে কিন্তু এখানে ফলো করা হয় না। আদর্শ সমাজতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রকে কিন্তু মান্যতা দেয় না, রাষ্ট্র সেখানে না থাকার কথা বলা হয়, এখানে কিন্তু রাষ্ট্রকে রাখার কথা বলা হচ্ছে। কিন্তু এখানে রাষ্ট্র থাকলে কি হবে, ক্ষমতা দিয়ে দিতে বলছে গিল্ডকে। গিল্ড হচ্ছে সেই অথরিটি যে কিনা সমাজের যাবতীয় যে ক্ষমতার যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণটা করতে পারবে। এবং এটা একটা গিল্ড নয়, অনেক হাজারো হাজারো গিল্ড থাকবে সোসাইটিতে, এই হাজারো হাজারো গিল্ডকে দায়িত্ব দিতে হবে। তাহলে কি হবে, ক্ষমতাটা কারোর একার হাতে থাকছে না। আর যখন ক্ষমতা কোনো একজনের হাত দিয়ে পরিচালিত হয় না, তখন ক্ষমতাটা কি হয়, অনেক বেশি গণতান্ত্রিক উপায়ে সেটাকে পরিচালনা করা হয়। নাও সিন্ডিক্যালিজম, আনাদার ইম্পর্টেন্ট পার্ট। ট্রেড ইউনিয়নসকে এখানে বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে। শ্রমিক সংগঠনগুলো কি করবে, উৎপাদন ব্যবস্থা নিয়ন্ত্রণ করবে। ওখানে ছিল গিল্ড সিস্টেমে আমরা দেখেছিলাম গিল্ডকে উৎপাদনের নিয়ন্ত্রণের ক্ষমতা দিচ্ছে বা উৎপাদন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে। এখানে বলছেন শ্রমিক ইউনিয়ন গুলো, সরাসরি ট্রেড ইউনিয়ন গুলোকে কি করতে হবে, মিনস অফ প্রোডাকশন গুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। ইট বিলিভড ইন ডিরেক্ট অ্যাকশন লাইক স্ট্রাইকস অ্যান্ড প্রোটেস্ট। এবং এক্ষেত্রে বিভিন্ন যে ওয়ে আছে সেগুলোকে ফলো করতে হবে, লাইক স্ট্রাইক করা, ধর্মঘট করা, পিকেটিং করা, এগুলোর মাধ্যমে তারা এই ধরনের অ্যাক্টিভিটি গুলোকে কন্টিনিউ করতে পারবে। এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে ওয়ার্কার্স কন্ট্রোল উইদাউট পার্লামেন্টারি পলিটিক্স। কোন রকম পার্লামেন্টারি রাজনীতি ছাড়াই, সংসদীয় রাজনীতি ছাড়াই তারা কি করতে পারছে, মিনস অফ প্রোডাকশনের উপর নিয়ন্ত্রণ আনতে পারছে। এবং ওয়ার্কারদের যে আমরা বলি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা, সেই প্রোলেতারিয়েটদের একনায়কতন্ত্রের কনসেপ্ট এভাবেই কিন্তু এস্টাবলিশ করার আইডিয়া দিয়েছেন সিন্ডিক্যালিজমের যারা আইডিয়ালিস্ট তারা। অন্যদিকে সায়েন্টিফিক সোশ্যালিজমের কনসেপ্ট আমরা কার্ল মার্কসের তত্ত্বে পাই, যেখানে তিনি স্টেটকে না রাখার অ্যাডভাইস দিচ্ছেন। বলছেন স্টেট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ ক্লাস রুল। তাহলে ক্লাস রুলকে এক্সিস্ট রাখার জন্য স্টেটকে ব্যবহার করা হচ্ছে। তো স্টেট হচ্ছে হাতিয়ার শোষণের জন্য, শোষণ করার জন্য। আফটার দ্য প্রোলেতারিয়ান রেভলিউশন স্টেট বিকামস আ ডিক্টেটরশিপ অফ দ্য প্রোলেতারিয়েট। যদি একবার সমাজতান্ত্রিক আদর্শের দ্বারা, সমাজতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে সমাজের পরিবর্তন ঘটে, তাহলে এই রাষ্ট্রের যে কর্তৃত্ব, সেই কর্তৃত্ব কার হাতে চলে যাবে, প্রোলেতারিয়েটদের হাতে চলে যাবে। অর্থাৎ সর্বহারাদের একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আর সর্বহারাদের একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হলে সেখানে তারা কি করবে, ক্লাসলেস সোসাইটি এস্টাবলিশ করবে। ক্লাসলেস সোসাইটিতে ক্লাসেরই আর এক্সিস্টেন্স থাকছে না। তাই যেখানে ক্লাস নেই, in a classless and stateless society state will wither away, অর্থাৎ বিলুপ্ত হয়ে যাবে। যেখানে ক্লাস নেই, কোনো শ্রেণী বিভাজন নেই, কোনো শ্রেণী নেই, সেখানে শ্রেণী শোষণের কোনো প্রয়োজন নেই। আর তাই এখানে কিন্তু রাষ্ট্রের আর কোনো প্রয়োজন নেই, রাষ্ট্র অবলুপ্ত হয়ে যাবে, রাষ্ট্র বিলীন হয়ে যাবে। তো সেটাই বলছেন। এই একই রকম বক্তব্য আমরা এঙ্গেলসের বক্তব্যে পেয়েছি, লেনিনের বক্তব্যে পেয়েছি। তো এই হচ্ছে সায়েন্টিফিক সোশ্যালিজম। তাহলে তিন রকম সোশ্যালিজমকে যদি আমরা একটুখানি আইডেন্টিফাই করি পাশাপাশি রেখে, তাহলে এরকম ব্যাপারটা দাঁড়ায়। ইন্ডিভিজুয়ালিস্ট থিওরি সম্পর্কে আমরা পড়লাম। ইন্ডিভিজুয়ালিস্ট থিওরি কি বলছে, মিনিমাম স্টেট
অ্যান্ড লেজি ফেয়ারি কনসেপ্টকে সাপোর্ট করছে, অর্থাৎ ন্যূনতম রাষ্ট্র এবং হস্তক্ষেপ 0 হবে। ইন্ডিভিজুয়ালিস্ট থিওরি, মিলের বক্তব্য অনুযায়ী লিমিটেড ইন্টারভেনশনস অ্যান্ড প্রোটেক্টেড লিবার্টি, সীমিত হস্তক্ষেপ করবে, একই রকম ভাবে ন্যূনতম রাষ্ট্র বলেছে, ন্যূনতম হস্তক্ষেপ বলছে, অ্যান্ড প্রোটেক্ট লিবার্টিকে প্রোটেক্ট করার জন্য কাজ করবে। তাহলে এখানে ইতিবাচক ওয়েতে অ্যাক্টিভিটি করতে বলছে। ইন্ডিভিজুয়ালিস্ট থিওরি মিলের বক্তব্য অনুযায়ী ইতিবাচক। গিল্ড সোশ্যালিজম কি বলছে? ওয়ার্কার ম্যানেজ ইন্ডাস্ট্রি ভায়া গিল্ডস, গিল্ডের মাধ্যমে, গিল্ডকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, গিল্ডের মাধ্যমে সমাজে যাবতীয় প্রোডাকশন, মিনস অফ প্রোডাকশন গুলোকে নিয়ন্ত্রণ করবে। আর নাও সিন্ডিক্যালিজম বলছে ট্রেড ইউনিয়নস কন্ট্রোল প্রোডাকশন, ইউনিয়নের দ্বারা উৎপাদনের নিয়ন্ত্রণ করা হবে, যাবতীয় উৎপাদনের নিয়ন্ত্রণ করবে ট্রেড ইউনিয়ন। আর মার্কসিস্ট সোশ্যালিজম কি বলছে? মার্কসিস্ট সোশ্যালিজম বলছে স্টেট অ্যাজ ক্লাস টুল উইল উইদার অ্যাওয়ে। তাহলে স্টেট হচ্ছে ক্লাসকে, কোন একটা শ্রেণী শোষণকে প্রতিষ্ঠিত রাখার একটা যন্ত্র বা হাতিয়ার, তাই এটা একটা সময় বিলুপ্ত হয়ে যাবে। একটা সময় যেমন কোন স্টেট ছিল না, ঠিক তেমনই সমাজের এই যখন বিবর্তন ঘটছে, সেই বিবর্তনের একটি বিশেষ অবস্থায় রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। ঠিক রাষ্ট্রের সেই উৎপত্তি যেমন একটা চিরস্থায়ী বিষয় নয়, এটা এর আগে ছিল না, তৈরি হয়েছে, আবার প্রয়োজনে এই রাষ্ট্রকে অবলুপ্ত করে দেওয়া হবে। এটা কিন্তু মার্কসিস্ট সোশ্যালিজম বা সায়েন্টিফিক সোশ্যালিজম, দুটো একই নাম, কিন্তু কনফিউজ হবে না। মার্কসিস্ট সোশ্যালিজম মানে যা, সায়েন্টিফিক সোশ্যালিজম সেম। তাহলে কোশ্চেনে কিন্তু বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ থাকতে পারে বা মার্ক্সবাদী সমাজতন্ত্রবাদ থাকতে পারে। আর গিল্ড সোশ্যালিজম আর সিন্ডিক্যালিজম দুটো আলাদা আলাদা কনসেপ্ট। সিন্ডিক্যালিজমের কনসেপ্টে সিন্ডিকেটকে বেশি গুরুত্ব দেওয়া হয়, আর গিল্ড সিস্টেমে গিল্ডকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তো চলো আমরা এই টপিকগুলোর উপর বেশি কয়েকটি কোশ্চেন দেখে নিই। নাম্বার 1, who among the following support the idea of night watchman state? নিম্নলিখিতদের মধ্যে কে নৈশ প্রহরী রাষ্ট্র ধারণার সমর্থন করেছেন? তো আমরা হার্বার্ট স্পেন্সারের বক্তব্যে পাবো, তিনি বলেছেন যে রাষ্ট্র হচ্ছে নৈশ প্রহরী রাষ্ট্র হিসেবে ইন্ডিকেট করছে, অর্থাৎ আমাদের যে রাইট রয়েছে সেটাকে রক্ষা করার দায়িত্ব তার। আরেকটি প্রশ্ন, which theory believes that the state will wither away in a classless society? একটা সময় শ্রেণীহীন সমাজে রাষ্ট্র নিজে থেকেই বিলুপ্ত হয়ে যাবে, এটা কে বলেছেন বা কোন তত্ত্ব বলেছে? সো আইডিয়ালিস্টিক থিওরি নয়, গিল্ডও নয়, এটা সায়েন্টিফিক সোশ্যালিজমের বক্তব্য। সেখানে একমাত্র রাষ্ট্র বিলুপ্ত হওয়ার কথা বলে, গিল্ডও রাষ্ট্র রাখার কথা বলে, সিন্ডিক্যালিজমও রাষ্ট্র রাখার কথা বলে, বা তাদের ক্ষমতা থাকবে না, ক্ষমতা গিল্ডের হাতে বা সিন্ডিকেটের হাতে দিয়ে দেওয়া হবে। Now, who among the following emphasize trusteeship and decentralization as key function of the state? তাহলে কোন রাষ্ট্রবিজ্ঞানী বা কোন তাত্ত্বিক তিনি রাষ্ট্রের মূল কাজ হিসাবে ট্রাস্টিশিপ এবং বিকেন্দ্রীকরণের উপর জোর দিয়েছেন, রাষ্ট্রের ক্ষমতার বিকেন্দ্রীকরণ? তো এটা আমরা গান্ধীজির তত্ত্বে পাবো। গান্ধীজি বলেছেন যে যাবতীয় যে ক্ষমতার যে বিকেন্দ্রীকরণ করাটা খুব দরকার, যাতে গ্রামের মানুষকে আরো বেশি করে ইনভলভ করানো যায় তাদের ডেভেলপমেন্টে, এবং ট্রাস্টিশিপটা খুব দরকার যে কোনো সোসাইটিতে। তাদের সোসাইটির মধ্যে যারা রিচ পিপল, তাদের মধ্যে বোধোদয় হবে এবং তারা কি করবে, তাদের যাবতীয় সম্পত্তিকে রক্ষা করবে সমাজের স্বার্থে। এভাবে ট্রাস্টিশিপের কনসেপ্ট তিনি দিয়েছেন। এরপরে আমরা যেটার উপর ফোকাস করবো, দ্যাট ইজ ওয়েলফেয়ার স্টেট। ওয়েলফেয়ার স্টেট মানে হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। কল্যাণমূলক রাষ্ট্রের বিভিন্ন অ্যাক্টিভিটি হয়, যেখানে মেনলি জনকল্যাণ করাটাই মেন তাদের উদ্দেশ্য, জনকল্যাণটাই তাদের মেন উদ্দেশ্য। জনকল্যাণ কি গ্রুপ অফ পিপল নাকি সবাই? অবশ্যই জন বলতে এখানে কিন্তু অল পিপল, ওকে, সব পিপল। এবার প্র্যাকটিক্যালি অল পিপল কি এই সুবিধে পায়? আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো আমাদের ভারতবর্ষে রেশনিং ব্যবস্থা রয়েছে, আমরা জানি একটা ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি হচ্ছে 2 টাকা কেজি চাল বা ডাল দেওয়া যায়। আমি এক্স্যাক্টলি জানি না কত প্রাইস হয়, বাট ওই শুনেছি যে 2 টাকা কেজি চাল ডাল পাওয়া যায়। অন্তোদয় বলে একটি কার্ড হয়, যে কার্ডের থ্রু দিয়ে হয়। এখন মনে হয় অন্তোদয় কার্ডও নেই, সবই ডিজিটাল কার্ড হয়ে গেছে, এন্ড ডিফারেন্ট কালার হয়ে গেছে। তো যাই হোক, এইরকম ভাবে যদি গভর্নমেন্ট কোনো স্টেপ নেয় জনকল্যাণকামী অ্যাক্টিভিটি, নো ডাউট, তাহলে সেই অ্যাক্টিভিটি কি সবাই লাভ করে? মানে অন্তর্দয়ের ওই 2 টাকা কেজি চাল ডাল কি সবাই পায়? না। তাহলে এখানে জনকল্যাণকামী অ্যাক্টিভিটি সরকার যখন নেয় তখন সেটা অল পিপলদের জন্য, কিন্তু সেই সুবিধে সবসময় সব পিপল পাবে তার কোনো গ্যারান্টি নেই। একইভাবে জনকল্যাণকামী অ্যাক্টিভিটি গুলো যখন তৈরি হয়, এই বিষয়টা কিন্তু ইউনিভার্সাল তৈরি হয়, কিন্তু দেখা যায় যে সবসময় সেই পরিষেবা সব জায়গায় সমান দামে পায় না। তো এগুলো তো ওয়েলফেয়ার অ্যাক্টিভিটির আমরা দেখলাম প্র্যাকটিক্যাল রূপ, কিভাবে এটাকে ইনভলভ করানো যায় বা কিভাবে এটাকে এস্টাবলিশ করানো যায়, কিভাবে এটাকে বাস্তবায়িত করানোর ক্ষেত্রে কি কি সমস্যা হয় সেগুলোর বিষয়।
নেক্সট আমরা ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি বলতে কি বোঝায় একটু দেখে নেবো। বলছে একটি কল্যাণমূলক রাষ্ট্র নাগরিকদের কল্যাণ নিশ্চিত করতে সক্রিয়ভাবে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক ন্যায় প্রতিষ্ঠার কাজ করবে। অর্থাৎ ওয়েলফেয়ার স্টেট ইজ অলওয়েজ প্রমোটস ওয়েলবিং অফ সিটিজেন্স থ্রু ইকোনমিক অ্যান্ড সোশ্যাল প্রোগ্রাম। তো ভেরিয়াস কাইন্ড অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল প্রোগ্রামের থ্রু দিয়ে এগুলোকে বাস্তবায়িত করার ব্যবস্থা করে। আর্থসামাজিক উন্নয়নের উপর জোর দেওয়া হয়। নেক্সট, এখানে ওয়েলফেয়ার কতগুলো অ্যাক্টিভিটি ইন্ডিকেট করে দেওয়া হয়েছে ওয়েলফেয়ার স্টেটের মধ্যে, যেমন হচ্ছে ওয়েলফেয়ার ন্যাশনাল হেলথ সার্ভিস বা স্টেট এডুকেশন, সোশ্যাল হাউসিং। তাহলে আমরা ওয়ান বাই ওয়ান ইন্ডিকেট করতে পারি। নাম্বার ওয়ান হেলথ সার্ভিস মানে স্বাস্থ্য, দ্বিতীয় হচ্ছে শিক্ষা, সরকারি শিক্ষা ব্যবস্থা। নেক্সট হচ্ছে গৃহ নির্মাণ, প্রধানমন্ত্রী গৃহ নির্মাণ সংক্রান্ত বিভিন্ন প্রজেক্ট রয়েছে, রাজ্য সরকারের রয়েছে, সেগুলোর কথা বলতে পারি। শিশু শিক্ষা ও তাদের বিভিন্ন রকম রোগ বাগ থেকে রক্ষা করা, যেটাকে আমরা ইমিউনাইজেশন বলি, টিকাকরণের যে কাজকর্ম সেগুলো। এছাড়া রয়েছে সোশ্যাল সিকিউরিটি, সামাজিক সুরক্ষা, সেটা বিভিন্ন ভাবে হতে পারে। এখন ন্যায় প্রতিষ্ঠা করা, এটাও সামাজিক সুরক্ষার একটা অংশ। নারী পুরুষের সমান সাম্যতা, এটাও ন্যায় সুরক্ষার সামাজিক সুরক্ষার একটা অঙ্গ। তাহলে এর মধ্যে আবার বিভিন্ন ডিভিশন আছে। কোথাও গিয়ে সামাজিক সুরক্ষা বলতে ইন্ডিকেট করা হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করা, আবার কোথাও গিয়ে সামাজিক সুরক্ষার মধ্যে এটা পড়ছে যে সামাজিক সাম্যতা। তাহলে এইগুলো হচ্ছে সব সামাজিক সুরক্ষা হিসেবে ইন্ডিকেট হয়। সো দিজ আর দ্য ফিচার্স অফ সোশ্যাল অ্যাক্টিভিটি, বা আমরা বলতে পারি জনকল্যাণকামী অ্যাক্টিভিটি। তাহলে মূল বৈশিষ্ট্যগুলো একবার আমরা আইডেন্টিফাই করে নেব ওয়েলফেয়ার নেশনের। নাম্বার ওয়ান, এনশিওর সোশ্যাল জাস্টিস। নাম্বার টু, প্রোভাইডস হেলথ অ্যান্ড এডুকেশন। নাম্বার থ্রি, রিডিউস ইনইকুয়ালিটি। নাম্বার ফোর, গ্যারান্টিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সিকিউরিটি। তাহলে এগুলো হচ্ছে প্রধান প্রধান বৈশিষ্ট্য। এখন এইটা কিভাবে এস্টাবলিশ করা যায়? ওয়েলফেয়ার অফ দ্য নেশন আমাদের সংবিধানে যদি আমরা দেখি, এস্টাবলিশ করার জন্য রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিকে ব্যবহার করা হয়। এর মাধ্যমে এই যেখানে বলছে যে সোশ্যাল জাস্টিস এস্টাবলিশ করা বা হেলথ এডুকেশনের বিষয়গুলোকে দেখা, এগুলো সব কিন্তু এই রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতির মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। এর মাধ্যমে অ্যাকচুয়ালি দুটো বিষয় বাস্তবায়িত হয়। নাম্বার ওয়ান, সামাজিক গণতন্ত্র, আর নাম্বার টু, অর্থনৈতিক গণতন্ত্র। সো এই হচ্ছে আমাদের ওয়েলফেয়ার অফ দ্য নেশনের অ্যাক্টিভিটি। এই দুটো ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতির মাধ্যমে আমাদের ভারতবর্ষে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি এস্টাবলিশ করা যায়। এবং এক্ষেত্রে বিভিন্ন মতাদর্শ রয়েছে, যেমন কোথাও সমাজতান্ত্রিক মতাদর্শ ফলো হতে পারে, কোথাও আবার আমরা একটু আগে দেখলাম যে গান্ধীজির মতামতের মধ্যেও বেশ কিছু সমাজতান্ত্রিক আদর্শ রিফ্লেক্টেড করে। যে সামাজিক মতাদর্শ হোক বা গান্ধীবাদী মতাদর্শ হোক,
এগুলো হচ্ছে সেই অ্যাক্টিভিটি যার মাধ্যমে ওয়েলফেয়ার নেশন অ্যাক্টিভিটি বাস্তবায়িত করা যায়। তো এই হচ্ছে প্রধান বৈশিষ্ট্য এবং বাস্তবে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি দিলাম রাষ্ট্র ঘোষণা নির্দেশমূলক নীতির মাধ্যমে। চলে আসবো নেক্সট সভারেন্টি কনসেপ্ট। আমরা এরপরে যেটা ফোকাস করবো সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব শব্দটা যদি উৎপত্তি বলি তাহলে সুপারিনাস বলে একটি ল্যাটিন ওয়ার্ড, সেই ল্যাটিন ওয়ার্ডের থেকে কিন্তু আমাদের সভারেন শব্দটার উৎপত্তি, যার অর্থ হচ্ছে কাউকে আকর্ষণ করা বা কারোর সর্বোচ্চ শ্রেষ্ঠ অ্যাক্টিভিটিকে ইন্ডিকেট করা। তাহলে এখানে সুপারিনাস শব্দের অর্থই ইন্ডিকেট করে দিচ্ছে এটা হচ্ছে সর্বোচ্চ বা শ্রেষ্ঠ। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখতেই পাচ্ছ একটা এখানে চুম্বক দেওয়া আছে, চুম্বক কি করছে, আকর্ষণ করছে। তাহলে সার্বভৌমত্বের সঙ্গে এই চুম্বকের আকর্ষণের কি কানেকশন? চুম্বক যেরকম কাউকে নিয়ন্ত্রণ করে, কোনো একটা কিছুকে আকর্ষণ করা মানে কি তাকে নিয়ন্ত্রিত করছে, তাকে নিয়ন্ত্রণ করে তার কাছে নিয়ে আসছে। সার্বভৌমত্বের কনসেপ্টের মাধ্যমেও আকর্ষণ করা বা নিয়ন্ত্রণ করার কনসেপ্ট জড়িয়ে আছে। তো সেই জন্য চুম্বকের সঙ্গে আমরা মিল পাচ্ছি। চলো দেখি আর একটু বেটার করে। ধরো আমরা জানি আমাদের স্টেট বা রাষ্ট্র হওয়ার জন্য প্রধান 4টি উপাদানের প্রয়োজন। এই 4টি উপাদান ছাড়াও আরো অনেক উপাদান হতে পারে, মেনলি 4টে দরকার। নাম্বার 1 দেখতেই পাচ্ছি প্রথমে একদম টপে আছে এরিয়া, মানে তার যে এলাকা সেটা প্রয়োজন। দ্বিতীয়ত ফিচার আমরা পাবো কি, তার জন্য পপুলেশন লাগবে স্টেটের জন্য, দ্বিতীয় বৈশিষ্ট্য পপুলেশন। তৃতীয় বৈশিষ্ট্য কি লাগবে, সরকার লাগবে, একটি সরকার যে সরকারকে সবাই মানবে। এবং এই সরকারকে যে মানবে, কেন মানবে ভাই, তার কারণ এই সরকারের হাতে চুম্বক আছে। কি চুম্বক? যে চুম্বকের মাধ্যমে জনগণকে সে নিয়ন্ত্রণ করতে পারে, জনগণকে সে টানতে পারে, জনগণের অ্যাক্টিভিটিকে সে কর্তৃত্ব করতে পারে। তাহলে এটা অনেকটা চুম্বকের মতো। সেই চুম্বকটা কে? সেই চুম্বকটা হচ্ছে সভারেন পাওয়ার। তাহলে এটা হচ্ছে একটা হিডেন পাওয়ার, যেটা 4 নম্বর পয়েন্ট হিসেবে আমরা আইডেন্টিফাই করব, যে চুম্বকীয় ক্ষমতার থ্রু দিয়ে সরকারকে নিয়ন্ত্রণ করা যায় বা সরকারি অ্যাক্টিভিটিকে নিয়ন্ত্রণ করা যায়। তাহলে এই হচ্ছে স্টেটের প্রধান 4টি উপাদান। যে 4টি উপাদানের মধ্যে অন্যতম একটা উপাদান হচ্ছে সভারেন বা সভারেন্টি, সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব কনসেপ্টের মধ্যেই দু রকমের কনসেপ্ট জড়িয়ে আছে। কি কি কনসেপ্ট জড়িয়ে আছে? 1 নম্বর আমরা আইডেন্টিফাই করব ইন্টারনাল সভারেন বা আভ্যন্তরীণ সার্বভৌমিকতা। আর 2 নম্বরে আমরা আইডেন্টিফাই করব বাহ্যিক সার্বভৌমিকতা। তাহলে 2 রকমের সার্বভৌমত্ব আমাদের ভারতবর্ষে রয়েছে। 1 নম্বর হচ্ছে আভ্যন্তরীণ সার্বভৌমত্ব, 2 নম্বর হচ্ছে বাহ্যিক সার্বভৌমত্ব। যে কোনো দেশের রাষ্ট্র ব্যবস্থা বোঝার জন্য আমাদের এই সার্বভৌমিকতা শুধু নয়, তার সঙ্গে আভ্যন্তরীণ এবং বাহ্যিক সার্বভৌমত্ব কি সেটাও জানতে হয়। যদিও আমরা এখানে আভ্যন্তরীণ আর বাহ্যিক শুধু নয়, আরো বিভিন্ন ধরনের সার্বভৌমিকতা সম্পর্কে জানবো। আশা করছি এই সার্বভৌমত্বের বেসিক কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা চলে আসতে পারি সার্বভৌমত্বের ডেফিনিশন এবং সেই সঙ্গে তার বৈশিষ্ট্য আর তার বিভিন্ন ক্লাসিফিকেশন সম্পর্কে। তো প্রথমে ডেফিনেশনে ফোকাস করবো। বলে দিচ্ছে সার্বভৌমত্ব হলো একটা সুপ্রিম এন্ড অ্যাবসলিউট পাওয়ার, যেটা হচ্ছে ইনডিভিজিবল, যেটাকে ভাগ করা যায় না, এবং এটা অবিভাজ্য ক্ষমতা হিসেবে এক্সিস্ট থাকে স্টেটে। তাহলে স্টেটের আবশ্যিক বৈশিষ্ট্য এবং স্টেটের এই আবশ্যিক বৈশিষ্ট্য কি করে, কোনোভাবেই বিভাজ্য নয়, অবিভাজ্য একটি ক্ষমতা, এবং এটা সর্বোচ্চ, এর উপরে আর কেউ কাজ করবে না, এটাই সর্বোচ্চ পাওয়ার হিসেবে কান্ট্রিতে এক্সিস্ট থাকবে। অ্যান্ড ইনডিভিজিবল, অর্থাৎ এরকম করে ডিভিশন করে দেওয়া যায় না। পার্মানেন্ট বা স্থায়ী বলবো, এটা স্থায়িত্ব এটাকে ইন্ডিকেট করে দেয়। রাষ্ট্রের ক্ষমতা প্রতিনিয়ত পরিবর্তন হবে সেটা তো আর ঠিক কথা নয়। রাষ্ট্রের ক্ষমতা সবসময় স্থায়ী ক্ষমতা হিসেবে কাজ করবে। অ্যান্ড সর্বব্যাপী, সবার ওপর কার্যকরী হবে। এরকম নয় যে কারোর ওপর হবে কারোর ওপর হবে না, দেশের যারা থাকবে সবাই এই রাষ্ট্রীয় ক্ষমতা বা সার্বভৌম ক্ষমতার আন্ডারে থেকে কাজ করবে। তো এই সব কিছুকে ইন্ডিকেট করে। এটা একই সঙ্গে অ্যাবসলিউটনেসকেও ইন্ডিকেট করে, মানে নিরঙ্কুশ, অন্য কোনো অথরিটি থাকবে না যার দ্বারা সার্বভৌম ক্ষমতা বাধাপ্রাপ্ত হবে বা যার দ্বারা সার্বভৌম ক্ষমতা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে। এটা নিরঙ্কুশ ভাবে প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রের মধ্যে। এভাবে আমরা সার্বভৌমিকতার বিভিন্ন ডিভিশন পাই। প্রথমে যে আমরা ডিভিশনটা দেখবো সেটা হচ্ছে ডিজিওর অ্যান্ড ডিফ্যাক্টো সার্বভৌমত্ব। ডিজিওর এটা ল্যাটিন ওয়ার্ড, এটার মানে হচ্ছে আইনি, আর ডিফ্যাক্টো মানে তো তোমরা জানো, পড়িয়েছি তোমাদের, প্রকৃত বা বাস্তব।
তাহলে আইনি সার্বভৌমত্ব আর প্রকৃত বা বাস্তব সার্বভৌমত্বের মধ্যে কি ফারাক? আইনি সার্বভৌমত্ব বা আইনানুগ সার্বভৌমত্ব বলছে লিগালি রিকগনাইজ। যতক্ষণ না আইনত রিকগনাইজড হবে ততক্ষণ অব্দি আমরা বলতে পারবো না যে এটা একটা আইনানুগ সার্বভৌমত্ব। ব্রিটিশ ক্রাউন ইন কলোনিজ, সেটাকে আমরা আইনি স্বীকৃতির মাধ্যমে এস্টাবলিশ করেছিলাম। ব্রিটিশদের মানে আমাদের ভারতবর্ষে প্রায় 200 বছর যে রুলিং করেছিল, অ্যাটলিস্ট 1858 থেকে আমরা 1947 অব্দি ভারতবর্ষের যে রুলিং, ক্রাউন রুলিং পিরিয়ড, এটাকে পুরোটাই আমরা কিন্তু এই লিগাল সভারেন্টি বলে ইন্ডিকেট করব, বা আমরা ডিজিওর সভারেন্টি বলে ইন্ডিকেট করবো। তাহলে ব্রিটিশ পিরিয়ড ইন ইন্ডিয়া, এটার উদাহরণ হচ্ছে ব্রিটিশ রাজ সময়কাল। অন্যদিকে ডিফ্যাক্টো বা বাস্তবিক সভারেন্টি কাকে বলবো? যে ব্যক্তি বা যে ব্যক্তি সংসদের হাতে প্রকৃত ক্ষমতা থাকবে, অ্যাকচুয়াল কন্ট্রোলার অফ দি পাওয়ার, লাইক মিলিটারি রুলার্স, তাকে আমরা বলবো বাস্তবিক ক্ষমতার অধিকারী। যেমন আমরা মিয়ানমারের কথা বলতে পারি, মিয়ানমারে কিন্তু মিলিটারি গভর্নমেন্ট রয়েছে, সেখানকার জুন্তা সরকার, সেখানে কিন্তু মিলিটারি সরকারের নিয়ন্ত্রণে থাকে। এভাবে কিন্তু যেখানে যেখানে মিলিটারি গভর্নমেন্ট রয়েছে, মিলিটারি রুল রয়েছে, সবগুলোকে বাস্তবিক আমরা সভারেন্টি বলতে পারি। অর্থাৎ খাতায় কলমে কারোর একটা অথরিটি আছে, কিন্তু বাস্তবে অন্য কেউ ক্ষমতা ভোগ করে, সার্বভৌমত্ব ক্ষমতা। এবং সেই সার্বভৌম ক্ষমতা সাধারণত কে করে? যারা মিলিটারি সেক্টরের লোকজন, তারা নিয়ন্ত্রণ করে। এখানে তাহলে আমরা বলতে পারি যে ডিজিওর ইজ লিগাল সভারেন্টি এন্ড ডিফ্যাক্টো ইজ দ্য অ্যাকচুয়াল সভারেন্টি। ওকে, তাহলে ডিজিওর মানে হচ্ছে আইনি সার্বভৌমত্ব, আর ডিফ্যাক্টো মানে হচ্ছে বাস্তব সার্বভৌমত্ব। এই হচ্ছে ডিজিওর এবং ডিফ্যাক্টো সার্বভৌমত্বের মধ্যে ফারাক। চলে আসবো নেক্সট। এরপরে আমরা ফোকাস করবো একাত্মবাদী তত্ত্ব, সার্বভৌমিকতার একাত্মবাদী তত্ত্ব কি বলে? এখানে বলা হয় যে সার্বভৌমত্ব বিভাজ্য নয়, এটাকে অবিভাজ্য করা যায় না, এটা সবসময় ইউনাইটেড হয়ে থাকে এবং এটা সেন্ট্রালি কন্ট্রোল হয়, এটা বিকেন্দ্রীভবন করা সম্ভব নয়। এক্ষেত্রে অন্যতম তাত্ত্বিক হলেন জন অস্টিন, এবং যিনি বলছেন যে সভারেন্টি ইজ অ্যাবসলিউট, ইনভিজিবল অ্যান্ড ইনএলিয়েনেবল। তাহলে এটা অবিভাজ্য এবং সেই সঙ্গে ইনএলিয়েনেবল, কাউকে ভাগ করে দেওয়া যায় না, কাউকে ডিভাইড করে দেওয়া যায় না, তেমন একটা কথা। এবং অ্যাবসলিউট, এটা নিরঙ্কুশ। তাহলে এইভাবে সার্বভৌমত্বের একাত্মবাদী তত্ত্বরা একরকম ভাবে একটা ইন্ডিকেট করে দিয়েছে, ভবিষ্যৎবাণী করে দিয়েছে যে সার্বভৌমত্বকে কোনোভাবেই ডিভাইড করতে পারবে না। এক্ষেত্রে জন অস্টিনের এই অ্যাবসলিউট থিওরি অফ সভারেন্টি বা মনিস্টিক থিওরি অফ সভারেন্টি বা নন প্লুরালিস্টিক থিওরি বা সিঙ্গেল থিওরি, সব একটাই, একাত্মবাদের অন্যান্য নাম। তাহলে একাত্মবাদী তত্ত্বকে আর কি কি নামে ডাকা হয়? একাত্মবাদী তত্ত্বকে সার্বভৌমিকতা, একাত্মবাদী তত্ত্বকে আর যে নামে ইন্ডিকেট করা। অনেক স্টুডেন্ট আছে যারা ভালো করে বুঝে নিল, টপিকটা পড়ে নিল, বাড়িতে বইপত্র পড়ে নিল, এক্সামে কোশ্চেন দিয়েছে সিঙ্গেল থিওরি, স্যার সিঙ্গেল থিওরি দিয়ে কোশ্চেন দিয়েছে, বুঝতে পারলাম না কোশ্চেনটা কি, আনসার করে আসেনি, ছেড়ে এসেছি। একদমই ছাড়বে না সিঙ্গেল থিওরি, এই একাত্মবাদী তত্ত্বকে বলে। নন প্লুরালিস্টিক তো বোঝা যাচ্ছে যে এটা নন প্লুরালিস্টিক, অর্থাৎ বহুত্ববাদী নয়, তার মানে এটা একাত্মবাদী তত্ত্ব। আর মনিস্টিক থিওরি তো এটা একাত্মবাদী তত্ত্ব বোঝা যাচ্ছে। অ্যাবসলিউট থিওরি এটাও ইন্ডিকেট করে মনিস্টিক থিওরিকে, কারণ আমরা একটু আগে দেখেছি মনিস্টিক থিওরি একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অ্যাবসলিউটনেস। ঠিক আছে, অ্যাবসলিউটনেস হচ্ছে তার বৈশিষ্ট্য। তাহলে এটাও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড হবে। নেক্সট আমরা চলে আসবো প্লুরালিস্টিক থিওরি। সার্বভৌমত্ব প্লুরালিস্টিক থিওরি কি বলছে? সে বলছে যে সাপোর্টেড ল্যাস্কি, ম্যাকাইভার, ক্র্যাব, হ্যারোল্ড ল্যাস্কি এবং জিডিএইচ কোল, এরা সবাই হচ্ছেন সার্বভৌমত্বের বহুত্ববাদী তত্ত্বের অন্যতম প্রবক্তা। এর মধ্যে আমরা বলতে পারি সার্বভৌমত্বের বহুত্ববাদী তত্ত্বকে যে সভারেন্টি ইজ শেয়ার্ড অ্যামং মেনি ইনস্টিটিউশন লাইক চার্চ, ট্রেড ইউনিয়ন। তারা সমাজে একজন ব্যক্তির সামগ্রিক বিকাশ রাষ্ট্র একা একা করতে পারে না, তখন রাষ্ট্রকে কি করতে হয়? সমাজে আরো বিভিন্ন প্রতিষ্ঠানকে ক্ষমতা দিতে হয়। কেউ স্পিরিচুয়াল বিকাশে হেল্প করে, কেউ শিক্ষাগত বিকাশে হেল্প করে, কেউ মানসিক বিকাশে হেল্প করে,
এইসব বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যারা আরো অন্যান্য যে আমাদের চাহিদা রয়েছে সেই চাহিদাগুলোকে পূরণ করতে পারে, সেই প্রতিষ্ঠানগুলোর হাতেও লিমিটেড সভারেন পাওয়ার থাকে। এটা বলছেন বৌদ্ধবাদী তাত্ত্বিকরা। তারা বলছেন যে প্লুরালিস্টিক, বৌদ্ধবাদীরা বলছে সার্বভৌমত্ব বিভক্ত এবং বিভিন্ন ক্ষমতার মধ্যে ছড়ানো রয়েছে, এবং এটাকে কিন্তু ওইভাবে একটা জায়গায় বেঁধে রাখা যায় না। এটা যেহেতু সমাজে একটা নির্দিষ্ট সংগঠনের নেতৃত্বে থাকে না, বিভিন্ন সংগঠনের সঙ্গে এটা কানেক্টেড, তাই এখানে কিন্তু বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে প্লুরালিস্টিক থিওরি তার কাজকর্মগুলো করতে পারে। এখানে আমরা প্লুরালিস্টিক সভারেন্টির রুশোর বক্তব্যে আমরা যেরকম পাবো পপুলার সভারেন্টি কনসেপ্ট বা জনপ্রিয় সার্বভৌমিকতা। জনপ্রিয় সার্বভৌমিকতা মানে কি? যখন কোনো রাষ্ট্র ব্যবস্থায় সমাজের ম্যাক্সিমাম মেজরিটি পিপল তাদের নির্বাচিত গভর্নমেন্ট কোনো স্টেপ নেয় বা কোনো কাজ করে, এবং সেই কাজ করার মধ্য দিয়ে সমাজের প্রত্যেকটা মানুষের বিভিন্ন সামাজিক যে বিকাশ বা বৌদ্ধিক বিকাশ বা যে চাহিদা পূরণ সেটা হওয়া সম্ভব হয়, তাকে আমরা জনপ্রিয় সার্বভৌমিকতা বলি। জনপ্রিয় সার্বভৌমিকতা ভোটের মাধ্যমে বাস্তবায়িত হয়। ওকে, প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থাতে জনপ্রিয় সার্বভৌমিকতা ফলো হয় এবং ভোটের মাধ্যমেও এটাকে বাস্তবায়িত করা যায়। বিভিন্ন মেকানিজমের মধ্যে ভোটও একটা। সোভারেন্টি লাইজ ইন দ্য জেনারেল উইল। আমরা জানি রুশোর যে কনসেপ্ট জেনারেল উইল সোশ্যাল কন্ট্রাক্ট বইয়ে ছিল, সেই সাধারণ ইচ্ছাই হচ্ছে এখানে জনপ্রিয় সার্বভৌমিকতা। এবং এখানে রুশোর বক্তব্য হচ্ছে পপুলার সভারেন্টি মিনস পাওয়ার লাইজ উইথ দি পিপল। জনপ্রিয় সার্বভৌমিকতা বলতে তিনি কি বলছেন? তিনি বলছেন এখানে জনগণই প্রকৃত সার্বভৌম ক্ষমতার অধিকারী, এটা ইন্ডিকেট করে। তাহলে জনসার্বভৌমিকতা বা জনগণের সার্বভৌমিকতার অন্যতম বক্তব্য হচ্ছে জনগণই এখানে প্রকৃত সার্বভৌমত্বের প্রকৃত সোর্স, এবং তাই জনগণের ইচ্ছের উপর নির্ভর করে যে সরকারে কে থাকবে বা কে থাকবে না। তো সবসময় দেশের সভারেন কনসেপ্টটাকে সেখানে পপুলার ওয়েতে প্রেজেন্ট করা প্রয়োজন। ভোটের মাধ্যমে বা আমাদের অন্যান্য যে মেকানিজম রয়েছে গণতন্ত্রের, সেই মেকানিজমগুলোকে ফলো করে জনপ্রিয় সার্বভৌমিকতা এস্টাবলিশ করার ব্যবস্থা করতে হবে। নেক্সট হচ্ছে লিমিটেশন অন সভারেন্টি। এতক্ষণ ধরে আমরা সভারেন্টির স্প্রেড দেখছিলাম, সেটা তার স্কোপ কতটা যেতে পারে সেটা দেখছিলাম। এবার আমরা লিমিটেশন দেখবো যে কোথায় কোথায় সার্বভৌমিকতা লিমিটেড হয়ে যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে ইন্টারনাল লিমিটেশন, অর্থাৎ আভ্যন্তরীণ কিছু লিমিটেশন থাকে, যেমন ধরো ফান্ডামেন্টাল রাইট। তাহলে ব্যক্তির মৌলিক অধিকার হচ্ছে আমাদের সরকারের সভারেন পাওয়ারের যে হস্তক্ষেপ তাকে নিয়ন্ত্রিত করে। অর্থাৎ সরকারের ইচ্ছে আছে আমার ব্যক্তিগত কাজকর্মে হস্তক্ষেপ করা, কিন্তু আমার যেহেতু মৌলিক অধিকার রয়েছে যা সংবিধানের মাধ্যমে প্রোটেক্টেড, তাই সরকারের ইচ্ছে থাকলেও সরকার আমার মৌলিক অধিকারে হস্তক্ষেপ করতে পারবে না। ফেডারেলিজম আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানেও লিমিটেশন টেনে যায়। ফেডারেলিজমে কি হয়? একদিকে কেন্দ্র সরকার, অন্যদিকে কতগুলো রাজ্য সরকার, তাদের মধ্যে ক্ষমতার ডিভিশন হয়। তাহলে এই কেন্দ্র রাজ্যের মধ্যে যে ক্ষমতার ডিভিশন হচ্ছে, এই ডিভিশনটা টেনে দিয়েছে এখতিয়ার, কেন্দ্রের কতটা ক্ষমতা, রাজ্যের কতটা ক্ষমতা। এভাবে একটা নির্দিষ্ট এখতিয়ার পর্যন্ত একে অন্যের যে দায়রা টেনে দেওয়া আছে, তার যে লিমিটেশন টেনে দেওয়া আছে, এটাকে ফেডারেলিজমের ক্ষেত্রে ইন্টারনাল লিমিটেশন বলে উল্লেখ করা হচ্ছে। লাস্ট ওয়ান, কনস্টিটিউশনাল লিমিটস। সেখানে আমরা দেখবো যে সাংবিধানিক কিছু লিমিট থাকে। সংবিধানে প্রত্যেকের ক্ষমতা সম্পর্কে উল্লেখ থাকে, প্রত্যেকটি উইং সম্পর্কে, প্রত্যেকটি অঙ্গের ক্ষমতা নির্দিষ্ট করা আছে, এবং সেই নির্দিষ্ট করা ক্ষমতার বাইরে গিয়ে কেউ কাজ করতে পারে না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ওটা আরো সহজ করে বুঝতে পারবে। আমরা সহজ একটা এক্সাম্পল হিসেবে কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকার কথা বলতে পারি। আমাদের সংবিধানে 3 রকমের তালিকা রয়েছে: কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা ও যুগ্ম তালিকা। 7ম তফসিলের মধ্যে দেওয়া আছে। এখানে কেন্দ্র আর রাজ্যের মধ্যে ল মেকিং পাওয়ারের ডিভিশন করা আছে। 3 রকম তালিকা, কেন্দ্র, রাজ্য এবং যুগ্ম, আর প্রত্যেকটা তালিকার মধ্যে বিষয়। কেন্দ্র তালিকার যে বিষয়, সেই বিষয়গুলোর সংখ্যা এই মুহূর্তে 98, এবং এই 98টি বিষয়ের উপর আইন বানানোর যে ক্ষমতা, তা ভারতের পার্লামেন্টের হাতে দেওয়া হয়েছে। অন্যদিকে রাজ্য তালিকাভুক্ত বিষয় এই মুহূর্তে বিষয়ের সংখ্যা 59টি বিষয়ের উপর ল মেকিং পাওয়ার বর্তমানে দেওয়া আছে স্টেট লেজিসলেচারকে। আর কনকারেন্ট লিস্ট, যার মধ্যে 52টি সাবজেক্ট রয়েছে, এর উপর টোটাল ল মেকিং পাওয়ার দেওয়া আছে
পার্লামেন্টে ল মেকিং করতে পারে, প্লাস স্টেট লেজিসলেচারে ল মেকিং করতে পারে। তাহলে এইভাবে সংবিধানে নির্দিষ্ট করা আছে কার কতটা দায়রা হবে। এটা কোথায় দেওয়া আছে সংবিধানে? এটা দেওয়া আছে 7th তফসিলের মধ্যে বা 7ম তফসিলের মধ্যে। আর সাংবিধানিক আর্টিকেল কি আছে? এক্ষেত্রে আমরা 245 নম্বর আর্টিকেলের মধ্যে যেমন প্রভিশন পাবো যে কে কার উপর ল বানাবে, তেমন 246 নম্বর আর্টিকেলের মধ্যে দেওয়া আছে কোন তালিকার মধ্যে কে ল বানাবে। আর্টিকেল 246 ডিফাইন করে দেয় যে কার কতটা ল মেকিং পাওয়ারের এখতিয়ার রয়েছে। ওকে, সো এই হচ্ছে আমাদের সাংবিধানিক লিমিটেশন। আশা করছি বুঝতে পারলে সাংবিধানিক লিমিটেশন। চলে আসবো নেক্সট, এক্সটার্নাল লিমিটেশনস এর কি বিষয় রয়েছে? ইন্টারন্যাশনাল ল রয়েছে, ট্রিটিজ এন্ড গ্লোবাল অব্লিগেশনস। আভ্যন্তরীণ যেমন লিমিটেশন আছে তেমন বাহ্যিক কিছু লিমিটেশন রয়েছে, যেমন সভারেন্টি ফেসেস ইন্টারনাল রাইটস ফেডারালিজম। এক্সটার্নাল ইন্টারন্যাশনাল ল এর দ্বারা লিমিটেশন রয়েছে। ইন্টারন্যাশনাল ল অনেক সময় আমাদের ব্যক্তিগত স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করে। আমাদের ইচ্ছা আছে কোনো একটা রাষ্ট্রে আক্রমণ করার, কিন্তু সেই ইচ্ছাকে আমাদের অবদমন করতে হয়। এক্ষেত্রে আমরা বিখ্যাত কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানীর বক্তব্য পাবো। তবে জাঁ বুদা আধুনিক রাজনৈতিক চিন্তায় সার্বভৌমত্বের ধারণা উপস্থাপন করেন। সার্বভৌমত্বের জনক বলা হয় তাকে। থমাস হবস শৃঙ্খলা বজায় রাখতে পরম সার্বভৌমত্বের পক্ষে মত দিয়েছেন, অর্থাৎ অ্যাবসলিউট সভারেন্টিকে তিনি সাপোর্ট করেছেন। দেন জন লক পরম শাসনের বা অ্যাবসলিউট শাসনের বিরোধিতা করেছেন। জন লক বলেছেন সরকার সেইটুকুই ইন্টারফেয়ার করবে যেখানে পাবলিকের রাইটকে প্রোটেক্ট করার কাজ আছে। প্রোটেক্ট করার দায়িত্ব শেষ হয়ে গেলে সে কিন্তু ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করবে না। জনগণের সার্বভৌমত্বের কথা তিনি এইভাবেই বলছেন। আর মন্তেস্কু কি বলছেন? মন্তেস্কু বলছেন ক্ষমতার পৃথকীকরণের নীতি উপস্থাপন করে যে সার্বভৌমত্বের সীমানা নির্ধারিত রয়েছে। মন্তেস্কু বানানটা হচ্ছে মন্তেস্কু, চন্দ্রবিন্দু দন্তের নয় তয়কার দন্তের শয়কয় হচ্ছে। ঠিক আছে, তো ক্ষমতার পৃথকীকরণের নীতি যেটা ফলো করা হয়, যেমন আমরা বলি ক্ষমতার স্বতন্ত্রীকরণ, সেপারেশন অফ পাওয়ার। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মাধ্যমে আমাদের প্রত্যেকের আইন বিভাগের কি কাজ সেটা লিমিট করা আছে, শাসন বিভাগের কি কাজ লিমিট করা আছে, বিচার বিভাগের কি কাজ লিমিট করা আছে। এই যে সেপারেট করা, দিস ইজ কল প্রত্যেকের যে সার্বভৌম ক্ষমতা তার লিমিটেশন। এভাবে বাহ্যিক আভ্যন্তরীণ দুরকম সার্বভৌমিকতার যে ডিভিশন, তার মধ্যে কিন্তু আমাদের এই বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের বক্তব্যগুলো ইনক্লুডেড। তো আশা করছি বুঝতে পারলে আমাদের সার্বভৌমত্বের বিভিন্ন রূপগুলো বা বিভিন্ন ক্লাসিফিকেশন গুলো। এরপরে আমরা ফোকাস করব কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। প্রথম যে প্রশ্নটায় আমরা ফোকাস করব সেটা হচ্ছে সার্বভৌমত্বের ধারণার জনককে। আমি একটু আগেই বলছিলাম যে জাঁ বোদাকে বলা হয় সার্বভৌমত্বের জনক। জাঁ বোদা স্পেলিংটা একটু দেখে নেবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে। ল্যাস্কি বানানো তাই, লয় ফেলা আকারও থাকে, লয় আকার দন্তের সব পয়স্যও থাকে। মন্তেস্কু স্পেলিংটা আমি একটু আগেই ঠিক করে দিয়েছি, এটা এখানেও ঠিক করে নিও, মন্তেস্কু। ওকে, স্কুলে নয়। নেক্সট দ্বিতীয় প্রশ্ন, সার্বভৌমত্বের শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আমি একটু আগে বলছিলাম যে সুপারেনাস যে শব্দ, এটা ল্যাটিন ওয়ার্ড। সুপারেনাস ল্যাটিন শব্দের অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সেখান থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। ওয়ার্ডটা হচ্ছে সুপারেনাস। নেক্সট হচ্ছে সার্বভৌমত্বের শব্দটির পরে সার্বভৌমত্বের একক সার্বভৌমত্বের তত্ত্বের সঙ্গে কার নাম যুক্ত? একক সার্বভৌমত্বের তত্ত্ব হচ্ছে, আমরা দেখব অস্টিনের বক্তব্য। অস্টিন তিনি এটাকে আরো বিভিন্ন নামে ইন্ডিকেট করেছেন, যেমন তিনি এটাকে বলেছেন অ্যাবসলিউট সভারেন্টি, আর তিনি এটাকে বলেছেন সিঙ্গেল থিওরি অফ সভারেন্টি। এটাকে আরো বলা হয়েছে নন প্লুরালিস্টিক সভারেন্টি। আর এখানে এটা দেখলেই মনে চলে আসবে যে আর একটা কি ছিল, এই যে অ্যাবসলিউট আমরা লিখে নিয়েছি, মনিস্টিক আমরা লিখে নিয়েছি, নন প্লুরালিস্টিক আর কিছু নেই।
তো এই হচ্ছে আমাদের 4 রকমের নাম, এগুলো দিয়ে কোশ্চেন দিতে পারে। তো এখানে সেই বুঝেই আনসার করতে হবে। সো রাইট আনসার শুড বি জন অস্টিনের বক্তব্য। জন অস্টিন এগুলো সবই বলতেন। আর মনিস্টিক তো আমরা জানি, বা একাত্মবাদী তত্ত্ব, একাত্মবাদী সার্বভৌমত্বের একাত্মবাদী তত্ত্ব। চলে আসবো নেক্সট। কল্যাণমূলক রাষ্ট্র নাগরিকদের কল্যাণ নিশ্চিত করতে সক্রিয়ভাবে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা কাজ করে। এটা প্রথম মনে রাখার মতো পয়েন্ট, অবশ্যই মনে রাখতে হবে এই টপিকটার মধ্যে, যে কল্যাণমূলক রাষ্ট্রের কি বৈশিষ্ট্য, কল্যাণমূলক রাষ্ট্র কি করে, তার ফাংশন কি। দ্বিতীয় মনে রাখার বিষয় হচ্ছে সার্বভৌমত্ব বোঝায় যে রাষ্ট্র বাইরের কোনো কর্তৃত্বের অধিকারী ও অধীন নয়, সে যাবতীয় তার কাজকর্ম করবে আভ্যন্তরীণ ওয়েতে এবং বাহ্যিক কারোর দ্বারা সে নিয়ন্ত্রিত না। আমি একটু আগে বলছিলাম যে আভ্যন্তরীণ এবং বাহ্যিক দু রকমের সার্বভৌমত্ব হয়। দেশের আভ্যন্তরীণ সার্বভৌমত্ব বলতে রাষ্ট্র যে কোনো ধরনের আইন, দেশের যে কোনো ধরনের আইন রাষ্ট্রের মধ্যে কার্যকরী করতে পারে এবং দেশের সব মানুষ সেই আইনকে মেনে চলবে, এটা হচ্ছে আভ্যন্তরীণ সার্বভৌমত্ব। আর বাহ্যিক সার্বভৌমত্ব মানে হচ্ছে একটি দেশের সরকারকে বাইরের কোনো রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে না, যাবতীয় সিদ্ধান্ত রাষ্ট্র নিজেই গ্রহণ করবে, এটা হচ্ছে দেশের বাহ্যিক সার্বভৌমত্ব। আমাদের ভারতবর্ষে আমরা আভ্যন্তরীণ এবং বাহ্যিক দুদিক দিয়ে সার্বভৌমত্ব লাভ করি। দ্বিতীয়ত হচ্ছে মার্ক্সবাদী তত্ত্ব। কি বলছে মার্ক্সবাদী তত্ত্ব? সার্বভৌমত্ব হলো শোষক পুঁজিবাদী শ্রেণীর হাতিয়ার। তাহলে শোষক পুঁজিবাদী শ্রেণীর হাতিয়ার হিসেবে মার্ক্সবাদী তত্ত্বকে ব্যবহার করার কথা বলছে। গ্লোবালাইজেশন কি বলছে? গ্লোবালাইজেশনের কনসেপ্ট, গ্লোবালাইজেশন বলছে বিশ্বব্যাপী অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সংযোগ রাষ্ট্রের স্বাধীনতাকে সীমাবদ্ধ করে। তার মানে সার্বভৌমত্বকে যেমন মার্ক্সবাদী তত্ত্ব পুঁজিবাদের সেই পুঁজিবাদী শ্রেণীর শোষক বলে উল্লেখ করেছেন বা শোষক পুঁজিবাদী শ্রেণী হাতিয়ার বলে উল্লেখ করেছেন, তার মানে এখানে সার্বভৌমত্বের সমালোচনা করা হচ্ছে। সার্বভৌমত্ব যেহেতু রাষ্ট্রের সঙ্গে কানেক্টেড, আর যেহেতু মার্ক্সবাদীরা রাষ্ট্রকেই সাপোর্ট করে না, তাই তার উপাদান হিসেবে সার্বভৌমত্বকেও সাপোর্ট করে না, সার্বভৌমত্বের মাধ্যমে যে অ্যাক্টিভিটি গুলো তাকেও সাপোর্ট করে না। নেক্সট গ্লোবালাইজেশনের কথা বলছিলাম। গ্লোবালাইজেশন সার্বভৌমত্বকে কি করেছে? লিমিটেড করে দিয়েছে। এর থেকে আমরা দেখছিলাম বাহ্যিক কিছু লিমিটেশন রয়েছে, সেই বাহ্যিক লিমিটেশনের মধ্যে যেমন আন্তর্জাতিক আইন রয়েছে, ঠিক তেমনই বিশ্বায়নও রয়েছে। বিশ্বায়নের মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা দেখব যে বিভিন্ন উদ্যোগ আয়োজন যেগুলো হচ্ছে কি করছে? সার্বভৌমত্বকে নষ্ট করছে। আর মানবাধিকার এবং পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত অ্যাক্টিভিটি যে আন্তর্জাতিক আইন বা রাষ্ট্রের আন্তর্জাতিক আইনের দ্বারা নিয়ন্ত্রিত, তাও রাষ্ট্রের যে সার্বভৌম ক্ষমতা তার উপর হস্তক্ষেপ প্রদান করতে পারে। সর্বশেষ মন্তেস্কুর যে ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতি আছে, সেই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিও কিন্তু সার্বভৌমত্বের অ্যাক্টিভিটির উপর হস্তক্ষেপ করে। কারণ সার্বভৌমত্বের সীমা নির্ধারণ করে দেওয়ার ক্ষেত্রে এই আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ আলাদা আলাদা থেকে কাজ করবে, এই কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ। যে কোনো গণতান্ত্রিক দেশে সবসময় বিচার বিভাগকে সেপারেট রাখা হয়, কিন্তু সংসদীয় শাসন ব্যবস্থা যদি কোনো দেশে না দেখতে পাওয়া যায়, তার বদলে যদি রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা দেখতে পাওয়া যায়, তাহলে আমরা দেখবো সেখানে আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যেও সেপারেশন অফ পাওয়ার ফলো করা হয়। তার মানে সেপারেশন অফ পাওয়ারও সেখানে সার্বভৌমত্বের যে অথরিটি তাকে নিয়ন্ত্রিত করছে, তাকে একটা জায়গায় গিয়ে লিমিটেড করে দিচ্ছে। এভাবে আমরা সার্বভৌমত্বের বিভিন্ন লিমিটেশন গুলো মনে রাখবো এই পয়েন্টগুলোর মধ্যে। সো এই হচ্ছে আজকের টোটাল এই থিওরি পার্টের অংশ যেগুলো আমরা পড়লাম। আশা করছি বুঝতে পেরেছো পুরো টপিক গুলো। বেশ কিছু জিনিস ছিল বেশ জটিল, আর তোমরা সেগুলো পড়েওছো। তোমাদের যে বইপত্র রয়েছে কাছে, সেই সোর্স গুলোকে ব্যবহার করো। এমনি আমার নোটস এর ম্যাক্সিমাম ম্যাটারই আমি ডিসকাস করে দিয়েছি, সেই মতো করে রেগুলার পড়ো, সেগুলোকে রিভিশন করো। রিভিশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং ইন মাই ক্লাস। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে। ততক্ষণ জন্য সকলকে থ্যাংক ইউ।